7 ডিসেম্বর বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটরসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নিষিদ্ধ হচ্ছে না গাইড বই, কোচিং ও টিউশনি তদারকিতে হচ্ছে নতুন বিধিমালা। কমছে প্যাকেজ ভ্যাটের হার, পুনর্নির্ধারণ হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় করমুক্ত লেনদেন সীমা। সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূতের উপর গ্রেনেড হামলায় মুফতি হান্নান সহ 3 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল। নিষিদ্ধ হচ্ছে না গাইড বই, থাকছে কোচিং ও প্রাইভেট টিউশনি ও শিক্ষা আইনে চূড়ান্ত খসড়া এরই মধ্যে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। গত কয়েক বছর গাইড বই ও টিউশনি কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল সরকার। এপ্রিল মাসে সবার মতামতের জন্য আইনের খসড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। সেই খসড়াতেও প্রাইভেট টিউশন ও কোচিং করালে জেল জরিমানার বিধান রাখা হয়। তবে এখন চূড়ান্ত খসড়া বলা হচ্ছে এইসব কার্যক্রম নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সরকারের আলাদা নীতিমালা বা বিধি প্রণয়ন করবে। তবে সরকারের হঠাৎ নমনীয় মনোভাবের কঠোর সমালোচনা করেছেন শিক্ষাবিদেরা। তারা বলছেন, সৃজনশীলতার উপর জোর দেওয়ার কথা সরকার বলছিল, নতুন সিদ্ধান্তে পুরো বিষয়টি পড়বে হুমকির মুখে। প্রস্তাবিত শিক্ষা আইনে গাইড ও কোচিং বই নিয়ে অনুমোদনের কথা বলতে আমাদের সাথে আছেন পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সহসভাপতি জনাব মোহাম্মদ শরীফুল আলম। জনাব শরীফুল আলম, আজকে যে বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকার সামনে এসেছে যে গাইড বা কোচিং বৈধতা পাচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি বা পর্যবেক্ষণ কি? আপনি কি মনে করেন যে গাইড বা কোচিং বই আসলে গাইড, কোচিং এবং সহায়ক যে বই আছে তা আসলে অনুমোদন পাওয়াই উচিত? জনাব শরীফুল আলম। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আজকে পত্রিকার মাধ্যমে যেটা আপনারা জেনেছেন বা আমরা যেটা দেখেছি, কোচিং নোট গাইড দুটো বিষয় তো আলাদা। কোচিং বিষয়টা আমি পরে যাচ্ছি। নোট গাইডের যে বিষয়টা আসছে, যেটা আমরা যে ট্রেড নিয়ে কাজ করছি, নোট এবং গাইড এই বিষয়টা বর্তমানে উপস্থিত আছে বলে আমাদের মনে হয় না। বিকজ আমাদের কারিকুলামে যে সিস্টেমটা এখন চালু আছে সৃজনশীল পদ্ধতি, সেখানে নোট গাইড তৈরি করা আদৌ সম্ভব না। এবং নোট গাইড যে সময়টাতে তৈরি হতো, সেই 1981 সালের পর থেকে নোট গাইডের যে আইনটা দিয়ে চলছিল, সেই আইন অনুযায়ী নোট গাইডের আমাদের পাঠ্যপুস্তক যে কারিকুলামটা ছিল, সেই কারিকুলাম অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের নির্দিষ্ট কিছু প্রশ্ন দেওয়া থাকতো এবং সেগুলো মুখস্থ করে করে মানুষ সব ছাত্রছাত্রীরা পরীক্ষা অংশগ্রহণ করতো। যে কারণে সেটা নিয়ে দীর্ঘদিন ধরে অনেক কাজ করার পরে হয়তো বা এই সৃজনশীল পদ্ধতি সামনে এসছে, যাতে করে মুখস্থ বিদ্যাটা থেকে বেরিয়ে আসে ছাত্রছাত্রীরা। মূল উদ্দেশ্য ছিল এটাই যে আমরা মুখস্থ বিদ্যা পরিহার করব, মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আসবো। এবং সেটা কিন্তু সাকসেসফুলি গভর্নমেন্ট সেটা ইমপ্লিমেন্ট করতে পেরেছে এবং আমরাও সেটাকে সাধুবাদ জানিয়েছি। যখন কাঠামোবদ্ধ আসছিল এবং সৃজনশীল পদ্ধতিটা যখন আসছিল, তখনও বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এটা এস্টাবলিশড হয়েছে এবং আমরাও সেটাতে সহায়ক ভূমিকা পালন করেছি। এখন বর্তমানে আসলেই নোট গাইড বলতে আমাদের বাংলাদেশে এখন আর কোনোভাবেই সম্ভব না যে নোট বা গাইড হিসেবে কোনো বই বাজারে বের করা। কিন্তু জনাব শরীফুল আলম, বাজারে যেসব নোট গাইড পাওয়া যাচ্ছে সেগুলি আসলে কি? মানে সেগুলি ছাপছেন কারা? সেগুলিকে নোট গাইড নাও বললে আমার মেয়ে যে স্কুলে পড়ে তারও অনেক নোট গাইড আছে এবং সেই নোট গাইড দেখেই সে পড়াশোনা করে। সেগুলি কিভাবে পাওয়া যায়? শুধু বাজারের বইগুলি নয়, আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি পত্রপত্রিকায় নোট গাইডের অংশ ছাপা হয়। যে পত্রিকা আজকে প্রতিবেদনটি ছাপা হয়েছে, প্রথম আলো, সেখানেও নোট গাইডের বেশ কিছু অংশ ছাপা হয়। সেগুলো আসলে কি? আমরা যেটাকে আসলে নোট গাইড এখন বলা হচ্ছে, এইটা আসলে সহায়ক বই হিসেবে এখন বাজারে আছে, এটা নোট গাইড না। সহায়ক বইয়ের সাথে নোট গাইডের ডিফারেন্সটা কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে। নোট গাইডের একদম পার্টিকুলার পুরো একটা প্রশ্ন, নির্দিষ্ট প্রশ্নকেই আমরা অ্যান্সার করি। আর সহায়ক বইগুলোতে কি হয়, মানে স্যাম্পল প্রশ্নগুলোকে সেখানে দেয়া, যে প্রশ্নগুলো কখনো পরীক্ষায় কমন পড়বে এই গ্যারান্টি কেউ কখনো দিবে না, যেটা আগে আমাদের নোট গাইডের মধ্যে ছিল। এবং ওই যে জোর বেজোর সন অনুযায়ী আমরা প্রশ্নগুলো কালেক্ট করে করে পড়াশোনা করতো, সেই পদ্ধতি কিন্তু এখন নেই। জি, আপনি মনে করছেন আমাদের যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তকের পাশাপাশি সেই নোট গাইড বা সহায়ক বইও আসলে আমাদের জন্য দরকার? নোট গাইড না, আমি বলছি সহায়ক বইটা দরকার। এই সহায়ক বইটা দরকার। অনেক দেশ আছে, আমার রেফারেন্স যদি আপনি বলেন, সহায়ক বইটা আমাদের দরকার আপনি মনে করছেন? জি। কেন? মানে আমাদেরকে যে টেক্সট বুক বোর্ড যে পাঠ্যপুস্তক করেছে সেটাতে সৃজনশীল পদ্ধতিতে পড়াশোনা করলেও সেটা এনাফ না?
আচ্ছা, এটা যদি এখন সময় দেয়া হয় আমাকে, তাহলে আমি অনেক প্লিজ বিশদভাবে প্লিজ বলতে পারি প্লিজ প্লিজ। যে টেক্সট বইতে যে প্রশ্ন, আমাদের টেক্সট বই কিন্তু খুবই লিমিটেড ফরম্যাটে তৈরি। ফরম্যাট বলতে আমাদের ভাষায় আমরা বললাম যে টেক্সট বইগুলো কিন্তু অনেক ব্যাপক বড় করে তৈরি করা সম্ভব না, এবং দেখবেন যে কোনো সাবজেক্টকে খুব সারসংক্ষেপ হিসেবে সেখানে উপস্থাপন করা, যেটাকে অনেক ইলেবোরেট ওয়েতে সেখানে উপস্থাপন করা সম্ভব না, বিকজ বইয়ের অনেক বড় হয়ে যাবে। তো যে কোনো একটা সাবজেক্ট যদি ধরেন, আপনি যদি এখন লাইক আমি যদি কোন একটা ব্যক্তিত্বকে নিয়ে কোন একটা টপিকস বলি, অথবা কোন একটা দেশকে নিয়ে বলি, সেটা সম্পর্কে কিন্তু অনেক বলা যায়। এখন একটা ছাত্র, আমি যদি নিজেকে ছাত্র মনে করি, আমি যখন জানতে চাইবো, আপনারা যারা হায়ার স্টাডি করেন তারা সবাই রেফারেন্স বইগুলো পড়েছেন, আপনি নিজেও সেই বিষয়টা নিশ্চয়ই জানেন যে রেফারেন্স বইয়ের উপকারিতাটা কি, বা রেফারেন্স বইকে কিভাবে ইউজ করা দরকার হয় একটা ছাত্রছাত্রীর জন্য। সে তখনই ইউজ করে যখন সে ওই সাবজেক্ট সম্পর্কে আরো বেশি সে জানতে চাইবে, এবং আরো বেশি করে জানতে গেলে পরে টেক্সট বইয়ের পাশাপাশি কিন্তু প্রতিটা দেশেই, আমার কলকাতা থেকে শুরু করে সিঙ্গাপুর, ইউকে, আমেরিকা, আমার কাছে সেই রেফারেন্সগুলো আছে, কোথায় কোথায় এই বইগুলো বিদ্যমান। তারা কিন্তু এই বইগুলোকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে ছাত্রছাত্রীদের কাছে, তারা ওইখান থেকে আরো ওই সাবজেক্টে আরো ব্যাপকভাবে জানার সুযোগ পাচ্ছে। আমাদের জাফর ইকবাল স্যারও কিন্তু একটা পদার্থবিজ্ঞানের বই বের করেছে, যেটাতে ওই রেফারেন্স বুক হিসেবেই এখন বাজারে আছে। না না, রেফারেন্স বইতে একটা জিনিস, আপনি ইউকে বা আমেরিকার কথা বললেন, সেখানকার শিক্ষা পদ্ধতির সাথে আমি আসলে কিছুটা পরিচিত। সেইখানে তো একটি বিষয় আপনি জানতে গেলে অনেকগুলি বই থাকতে পারে, কিন্তু বইয়ের পাঠ্যসূচির আদলে প্রথম ভাগ, প্রথম অধ্যায়, এরকম করে একটি সহায়ক বই কি কোথাও এরকম আছে, মানে ইংল্যান্ড আমেরিকাতে? এক প্রশ্ন। দুই প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন সহায়ক বই মানে সবার জন্যই দরকার, সব শিক্ষার্থীর জন্য? সবার জন্য দরকার বলবো না, যা প্রয়োজন সেই শুধুমাত্র ব্যবহার করবে সহায়ক বইটাকে। এখন একজন ছাত্র যদি মনে করে যে আমি এই বইটা থেকে আরো কিছু জানতে চাই, বা আমার আরো কিছু জানা প্রয়োজন পাঠ্যপুস্তকের বাইরে, তখনই সে মাত্র সেই বইটাকে ব্যবহার করবে, আদারওয়াইজ তো তার দরকার নেই। আর এই সহায়ক বইটা আর জন্য যে আপনারা যে দাম রাখেন, সেই দামটা কিভাবে নির্ধারণ করেন আপনারা? ধরেন একটা বাংলা সহায়ক বই, সেই বইটার কি মূল্য হবে সেটা কিভাবে নির্ধারণ করা হয়? আচ্ছা, আমাদের পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি থেকে নির্দিষ্ট একটি ফরম্যাট আমরা নির্ধারণ করে দিই সমস্ত প্রকাশকদের ক্ষেত্রে সারা বাংলাদেশে, এবং আমাদের প্রায় 28,000 সদস্য আছে বিক্রেতা এবং প্রকাশক মিলিয়ে। এবং আমরা প্রতিটা, আমাদের নীতিমালা আছে যে কে কি ধরনের বইয়ের দাম রাখতে পারবে, কত ইচ্ছা মতো কেউ দাম রাখতে পারবে না, এবং কেউ যদি রাখে সেটা ব্যবস্থা আমরা নেই। মূলত যেটা হয় যে একটা বই তৈরি করতে গেলে কি হয়, যে আমরা এটাকে ডেভেলপ করার জন্য একটা ম্যান পাওয়ার এখানে এঙ্গেজ করতে হয়, সেটা একটা খরচ আছে, একটা ওভারহেড আছে। তারপরে আসেন আপনি এখানে কাগজ কিনতে হয়, সেই কাগজের একটা দাম আছে, সেই কাগজের দামটা মিল, বাংলাদেশে যে মিলগুলো আছে সেই মিল মালিকের, তারা যখন যে দাম রাখছে সেই দামের উপরে সেটা নির্ধারণ হয়। আছে এখানে বাইন্ডিং একটা শ্রেণী আছে, যেখান থেকে বাইন্ডারদের রেট প্রতি বছর তারা সেটাকে রিভাইজ করে এবং সেই অনুযায়ী আসে। এরপর আসেন প্রিন্টিং, মুদ্রণ, যে মুদ্রণ থেকে মুদ্রণ একটা কস্ট এখানে ইনভলভ হয়, এবং এটা মিলিয়ে আমরা পার ফর্মা একটা রেট ফেলি, সেটা হয়তো 2 টাকা, 2.5 টাকা বা 3 টাকা এরকম ভ্যারি করে। তো সেটার উপর বেস করে আমরা টোটালটা একটা দাম ধরে, এবং সবাই যাতে সেম ওয়েতে রাখে, যার যার ইচ্ছা মতো যাতে না রাখে, সেভাবেই নির্ধারণ করে দেওয়া হয়। সহায়ক বইগুলি কারা লিখেন? এবং দামের প্রসঙ্গে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যে আমি একটি সহায়ক বইয়ের দাম দেখলাম 800 টাকা, এটি ফরমা হিসাবে হয়তো ঠিক আছে, কিন্তু পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী বা তার অভিভাবকের পক্ষে একটি বই 800 টাকা, কোনো বই 600 টাকা, তাহলে তো তার শিক্ষার উপকরণের খরচটি যে বেড়ে যায়, সেই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে কিনা? আর সহায়ক বইগুলি কারা লিখেন আসলে, মানে কারা এই বোর্ডে থাকেন, তাদের কি পরিচয়, তারা কি করেন আসলে, আপনারা কিভাবে তাদের বাছাই করেন যে তারা লিখবেন? আমাদের যারা হ্যাঁ বলছি, আমাদের যারা ভালো প্রকাশকরা আছেন বাংলাদেশে, এবং তারা সবাই চেষ্টা করেন ভালো স্টুডেন্ট যারা মাস্টার্স করছেন, বুয়েটে পড়াশোনা করছেন, অথবা মেডিকেলে পড়াশোনা করছেন, এরকম ভালো ভালো যারা স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে গেছেন, তাদেরকে দিয়ে আমরা কিছু কিছু কাজ করাই। কখনো কখনো আমাদের নিজস্ব জনবল আছে যাদেরকে আমরা ট্রেন আপ করেছি বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, যে কিভাবে তারা প্রশ্নগুলোকে ডেভেলপ করবে, সেভাবেই ম্যান পাওয়ার গুলোকে ডেভেলপ করা হয়। আচ্ছা, তাদেরকে, এটা কিন্তু বাইরে না, আমাদের একেবারে পার্মানেন্ট রিসোর্স পারসন, তাদেরকে পারিশ্রমিকও দেওয়া হয় সেভাবে? সেটা কি কোনো একটা নীতিমালা আছে, সেটা কি কোনো একটা গাইডলাইন আছে যে কে এটা আসলে দেখবেন, কাকে কত টাকা দেওয়া হবে, এটির একটি গাইডলাইন আছে? জি অবশ্যই আছে, এবং সেটা
কোনোটাই আমাদের কোনো কিছু ইচ্ছে মতো করা হয় না। এখানে আমাদের যেহেতু কম্পিটিশন করতে হয়, সেহেতু আমরা একটা ইচ্ছে মতো করে দিলেই সে আমার জন্য কাজ করবে না। আমরা যারা আছি, যারা বই প্রকাশ করছে এই ট্রেডে, সবাই একটা নিয়মের মাধ্যমেই এটা করছে। তো এই সহায়ক বই কি আমি আমার পুরনো প্রশ্নটি ফিরে আসি, যে এই সহায়ক বইয়ের যাতে এটি সরকারের শিক্ষানীতির মধ্যেও থাকে, অনুমোদিত হয়, সেটি কি আপনাদের চাওয়া? দেখেন, এই শিক্ষা আইনের মধ্যে শুধু নোট গাইড বিষয়টাই কিন্তু একমাত্র বিষয় না। জি, নোট গাইডের বিষয়টি যদি একটু আমাদের বলতেন। এই শিক্ষা আইনের মধ্যে, জি বলছি, মানে অনেক বিষয় আছে। তো আমরা যে নোট গাইড পোর্শন নিয়ে কাজ করছি, যেটা আপনারা বলছেন, সেটা আমরা রেফারেন্স বুক বা সহায়ক বই হিসেবে এখন বাজারে প্রচলিত। ওকে, আপনারা কি আমরা এই বিষয়গুলোকে আরো ভালোভাবে, জি 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 আপনি শেষ করেন। জি ভালোভাবে উপস্থাপন করার জন্য আমরা কিন্তু বিভিন্ন দেশে, এটা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যেটা করি, বিভিন্ন দেশে বুক ফেয়ারগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং সেটা আমরা ব্যক্তিগত উদ্যোগেই করি। এবং সেই সমস্ত বুক ফেয়ারগুলোতে যে আমরা বিভিন্ন টাইপের বই সেখানে দেখি, যে কারা কোন দেশে কিভাবে বইগুলোকে বের করছে এবং তারা কিভাবে ছাত্রছাত্রীদের জন্য ভালো ভালো বইগুলো আনছে। আমরা সেই সমস্ত বইগুলোকে দেখে আমাদের নলেজগুলোকে আরো ডেভেলপ করি এবং সেগুলো কাজে লাগানোর চেষ্টা করি, যে আমাদের দেশে কিভাবে সেই ভালো বইগুলো করা যায়। এখানে বাংলাদেশে যারা ভালো ভালো প্রকাশকরা আছে, সবাই ভালো জিনিস নিয়েই চিন্তা করছে। ওকে, এই যে খসড়াটা মতামতের জন্য যেটি দেয়া হয়েছে, সেই খসড়ায় বলা হয়েছিল সহায়ক বই প্রকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদন লাগবে। আপনারা এই বিধানটা বাদ দিতে আন্দোলন করে আসছেন বা আন্দোলন করছেন, এই কথা কি ঠিক? আমরা এটা বিরতি নিয়ে ফিরি। জনাব মোহাম্মদ শরীফুল আলম, আমরা এটা শুনবো যে আপনি কি মনে করেন যে এটাতে আসলে অনুমোদন নেওয়া প্রয়োজন, নাকি আপনি মনে করেন যে এই অনুমোদনের বিধানটা বাদ দেয় জরুরি এবং কোনো অনুমোদন দরকার নেই, আপনারা প্রকাশকরা যা ভালো মনে করেন আমাদের জন্য তাই করবেন? জনাব শরীফুল আলম থাকবেন আমাদের সঙ্গে, ফিরছি একটু পরে। প্রস্তাবিত শিক্ষা আইন নিয়ে কথা বলতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি জনাব মোহাম্মদ শরীফুল আলম আছেন আমাদের সঙ্গে, ছিলেন। আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম খানও। জনাব মোহাম্মদ শরীফুল আলম, আপনার কাছে আসার আগে জনাব নজরুল ইসলাম খানের কাছে জানতে চাই যে আমরা এইটা দেখছি যে সহায়ক বই যাতে অনুমোদন নিয়ে প্রকাশ পেতে পারে বা সহায়ক বই যাতে বাজারে থাকতে পারে, সে ব্যাপারে সরকার শিক্ষা আইনের খসড়ায় তা রাখতে চাইছে। এই বিষয়টি আপনি সমর্থন করেন কিনা, এই বিষয়টিতে আপনার মতামত একটু জানতে চাইছি। জনাব নজরুল ইসলাম খান। দেখুন, একটা নাট বোল্ট স্টিলের নিরেট জিনিস, সেটা একসময় খুব টাইট থাকলে আপনা আপনি ঢিলা হয়ে যায়। আর এখানে তো একটা সোশ্যাল ইস্যু, এখানে এডুকেশন ইস্যু, এইটা প্রথমে টাইট থাকা ভালো। তার কারণ অনেক টাইট জিনিসও পরে ঢিলা হয়ে যায়। আমি মনে করি প্রথমে এটা টাইট থাকা উচিত। সুতরাং এরকম ঢালাওভাবে এই যে অনুমোদনের সুযোগ থাকলে কিন্তু অনুমোদন নিয়ে নেবে। যেমন আমরা একটা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন স্কুল করার, আমাদের দেশের নতুন স্কুলের কিন্তু প্রয়োজন নেই, অনেক বেশি আছে অনেক জায়গায়, পার্বত্য চট্টগ্রাম এবং কিছু বিশেষ এলাকা ব্যতীত। তারপরেও কিন্তু অনুমোদন চাপাচাপি করে যেভাবেই হোক বিভিন্নভাবে হয়ে যায়। সুতরাং এখানে স্ট্রং কড়াকড়ি থাকা উচিত। এক, দ্বিতীয়, আমরা দেখেছি যে এই যে বই এখন স্কুলে সরকার থেকে বই দেওয়া হয়, আমি মনে করি যে এটা সরকারের থেকে হয়তো ওই স্কুলে বাজেট দিতে পারে, কিন্তু সরকারের থেকে একটা মাত্র বইয়ে কিন্তু অনেক কিছু বোঝা যায় না। ধরুন ইংরেজিতে একটা বই, এরকম এটাতে একটা উদ্ভাবনী জিনিসগুলো যারা লেখক তাদের কিন্তু নষ্ট হয়। আমাদের এই পর্যায়ে ঠিক আছে, কিন্তু আমাদের সুদূর প্রসারী চিন্তা করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ভবিষ্যতে সব প্রাইভেটলি অনেকগুলো বই লিখবে এবং সেটা অনুমোদন দেবে, সেটা স্কুলে স্কুলে পড়ানো হবে, সেটা থাকা উচিত। কিন্তু আমি মনে করি নোট বই, গাইড বই এটা থাকলে বড় আকারের অসুবিধা হবে। আমি রিসেন্টলি দেখেছি একটা বই, সেটা ডিগ্রি পর্যায়ে, সেটা এমন কথা লেখা আছে, আমি এখানে বলতে চাচ্ছি না, যে ভাবাই যায় না যে এই জিনিস এখনো কিভাবে লেখে। তো আমি মনে করি যে এটা কড়াকড়ি থাকা উচিত, এটা এইভাবে অনুমোদনের ব্যবস্থা থাকা উচিত। যেমন আমরা দেখেছি যে শিক্ষা নীতি যেটা সবাই প্রশংসা করেছে, খুবই সুন্দর জিনিস, কিন্তু কালের বিবর্তনে সেটা অনেক কিছু আউটডেটেড হয়ে গেছে। যেমন
শিক্ষানীতিতে আমাদের ভার্চুয়াল মুডে ডেলিভারি দেওয়ার বিধান নেই, যেমন ডুয়েল মুডে একটা বিশ্ববিদ্যালয় বা স্কুলে দেওয়ার বিধান নেই। এটা কিন্তু আউটডেটেড অ্যান্ড আউটমোডেড। ঠিক সেরকম এটাও কড়াকড়ি থাকা উচিত। এবং তৃতীয় আরেকটা কারণ হচ্ছে, আমরা স্বপ্ন দেখছি যে সব স্কুলগুলো সরকারি হবে। আমি মনে করি সবাই যদি ধরেন বলেন তো সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, এগুলো হয়তো সরকারি হবে। তো সরকারি হলে তখনও যদি এই বিধান থাকে, কোচিংয়ের বিধান কিংবা এই গাইড বই, নোট বইয়ের, তখন সরকারি লোকে এগুলো করবে এবং তারা উৎসাহিত হবে। সুতরাং প্রথম থেকেই কড়াকড়ি থাকা উচিত, যাতে করে পরবর্তীকালে প্রয়োজন হলে ঢিলা দেওয়া যেতে পারে। আর আইনে এটা সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত করে একটা ক্লজ থাকতে পারে, সেই ক্লজে থাকা উচিত, সেটা হচ্ছে প্রবিষ্ট থাকা উচিত। সেখানে হয়তো বলা হতে পারে যে সরকার যদি মনে করে তাহলে বিশেষ ক্ষেত্রে হয়তো অনুমোদন দিতে পারে, তাহলে সহজে কিন্তু অনুমোদন পাবে না। জনাব নজরুল ইসলাম খান, বর্তমান যে আইনটা আছে সে আইনের ক্ষেত্রে কি নোট বই বা গাইড বই বাদ দিয়ে এটার নাম যদি দেওয়া হয় সহায়ক বই, তাহলে কি সেটা বাজারে থাকতে পারবে? কারণ বাজারে প্রচুর পরিমাণে সহায়ক, সহায়িকা ইত্যাকার নানা রকম নামে আমরা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার নানা রকম বইয়ের আদলে লেখা নোট বই, সহায়ক বই এরকম দেখছি। জনাব মোহাম্মদ শরীফুল আলম, যিনি পুস্তক ব্যবসায়ী বিক্রেতা সমিতির সহসভাপতি, তিনি বলছিলেও পৃথিবীর অন্য দেশেও আছে, সেই সম্পর্কে যদি একটু বলতেন। দেখুন, আপনি পৃথিবীর অন্য দেশ, ইউরোপ, আমেরিকা কিন্তু এবং আমাদের দেশে এক না, সেটা বলছি। পৃথিবীর অন্য দেশের মতো আমরা যদি এগোই, তাহলে হচ্ছে সরকারিভাবে বই না দিয়ে স্কুলে বেসরকারিভাবে হবে, সেটা বোর্ড থেকে সার্টিফাই করবে। কিন্তু আমাদের দেশে যে প্র্যাকটিস, এই বইটা সহায়ক বই এবং গাইড বই, এটা একভাবে কিভাবে সংজ্ঞায়িত করবেন, কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। দেখুন, কিছুদিন আগে দেখেছি যে ইউরোপের মতো দেশেও টমেটো এটা ফল না সবজি, এটার জন্য কোর্টে কিন্তু মামলা হয়েছে। এখানে কিন্তু ঠিক একইভাবে হবে যে এটা সহায়ক বই, নোট না গাইড, সেরকম একটা সমস্যা দেখা দেবে। আমি মনে করি এই পর্যায়ে থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এখন আমাদের অন্যভাবে চিন্তা করা উচিত। আমার বিশ্বাস সেটাতে অন্যরা খুশি হবেন। সেটা হচ্ছে সরকার থেকে বই আস্তে আস্তে এটা চেঞ্জ করে, একই ধরনের বই না, হাজারো রকমের বই থাকবে, হাজারো লেখকে লিখবেন, সেগুলো সার্টিফাই করবেন হচ্ছে বোর্ড, এবং এই সার্টিফাইড টেক্সট বোর্ড, সেটা এনসিটিবি যেটা। নজরুল ইসলাম খান যেটি বলছিলেন বিরতির আগে, আমি সেই প্রশ্নই করেছিলাম জনাব মোহাম্মদ শরীফুল আলম আপনাকে, যে সহায়ক বই প্রকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদনের কথা বলা হয়েছিল, এই বিধান বাদ দিতে প্রকাশকরা আন্দোলন করছেন। আপনি কি মনে করেন সেই অনুমোদনের বিধানটি থাকা উচিত কিনা, নাকি আপনি মনে করেন কোনো অনুমোদন ছাড়াই এই সহায়ক বা বইগুলি ছাপা হওয়া উচিত? জনাব মোহাম্মদ শরীফুল আলম। ধন্যবাদ। আমি স্যারের সাথে একটা জায়গায় খুবই একমত যে প্রাইভেট সেক্টরে বইগুলো যদি করতে দেওয়া হতো, টেক্সট বইগুলো, সেটা অনেক বেশি মানসম্মত বই হতো। এবং বিশ্বের অন্যান্য দেশে টেক্সট বইগুলো যে মানসম্মতভাবে প্রডিউস করা হয় বা প্রিন্টিং করা হয়, বাইন্ডিং করা হয়, সেই অনুযায়ী আমাদের দেশে কিন্তু টেক্সট বইগুলো সেই মানের এখনো হয়নি। এবং আমাদের টেক্সট বইগুলোতে কিন্তু এনসিটিপি এখন যেভাবে তদারকি করছে, তাতে আপনারা জানেন, আমরা দেখেছি পত্রপত্রিকাতে যে বেশ ভুল থাকে, এবং সে ভুল নিয়ে কিন্তু অনেক রিপোর্টও হয়েছে, সেটা আপনারাও জানেন। তো এখন এনসিটিবির কাজ হচ্ছে আমাদের কারিকুলামকে ডেভেলপ করবে, যেটা আমরা জানি সবাই, যে কারিকুলাম নিয়ে যদি শুধু এনসিটিবি কাজটা করত, আর মুদ্রণের কাজটা, যেটা আমাদের এই যে প্রায় 30 কোটি 32 কোটি বই প্রতি বছরে দেয়া হচ্ছে গভর্নমেন্টের যে এজেন্ডা, সেইটা তদারকি করতে যেয়ে কিন্তু মূল কারিকুলামটার দিকে যতটুকু নজর দেওয়া প্রয়োজন, সেটার দিকে কতটুকু সময় দিতে পারছে এনসিটিবি, আমাদের এটা প্রশ্নবিদ্ধ। তো আমরা এখন এনসিটিবিকে তদারকির দায়িত্ব দেওয়াতে আমাদের দ্বিমত না। দ্বিমত হচ্ছে গিয়ে আমরা তদারকি করার পরে আমাকে সময় মতো অনুমোদনটা দিতে পারবে কিনা এনসিটিবি, সময় মতো অনুমোদন দিতে পারবে কিনা জনাব শরীফুল আলম এই প্রশ্নটি করছেন। জনাব নজরুল ইসলাম খান, আমরা খুব সংক্ষেপে আপনার কাছে শুনতে চাইবো, এক বাক্যে পারলে, যে আপনি এই বিষয়ে আপনার জি। অবশ্য শরীফুল আলম সাহেব যেটা বলেছেন, আমি ওনার সাথে 100% একমত। টেক্সট বইগুলো ডিসেন্ট্রালাইজ করা দরকার, এবং এটা পারবে থ্রু আউট দি ইয়ার। এখন কি করা হয়, বছরে একটা পার্টিকুলার ইয়ারে অনুমোদন দেওয়া হয়, এটা থ্রু আউট দি ইয়ার অনুমোদিত হওয়া উচিত। জনাব নজরুল ইসলাম খান, জনাব মোহাম্মদ শরীফুল আলম, আপনাদের অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি।
এডিটর। কমানো হচ্ছে প্যাকেজ ভ্যাটের হার, পুনর্নির্ধারণ করা হচ্ছে ছোট ব্যবসা প্রতিষ্ঠানে করমুক্ত লেনদেন সীমাও। শিগগিরই এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে এফবিসিসিআই। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে নিবন্ধিত ৭৪,০০০ প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত ভ্যাট দিচ্ছে মাত্র ১৩.৫%। তবে বিশ্লেষকেরা বলছেন প্যাকেজ ভ্যাট কোনো স্থায়ী সমাধান নয়। এক্ষেত্রে শৃঙ্খলা আনতে হলে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করতে হবে। ভ্যাট ফাঁকি বন্ধে দেশের সব বিপণী বিতানে আবারও জরিপ চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্যাকেজ ভ্যাট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ মুশফিকুর রহমান, আছেন চট্টগ্রাম মহানগর দোকান মালিক সমিতির সভাপতি জনাব আবুল কাশেম আমাদের সঙ্গে। জনাব সৈয়দ মুশফিকুর রহমান, প্যাকেজ ভ্যাট যে পুনর্নির্ধারণ করা হবে সেটি বলা হচ্ছে যে সেটি আসলে কমানো হবে, সেটি কি আপনারা এটি যে দাবির মুখে পিছিয়ে সরে আসলেন নাকি এটি কমানোর সিদ্ধান্ত আপনার আগে থেকেই ছিল? জনাব সৈয়দ মুশফিকুর রহমান। ধন্যবাদ আপনাকে। প্যাকেজ ভ্যাট আসলে কমানোর বিষয়ে এখনো সেরকম কংক্রিট কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের যেটা হয়েছে যে আমাদের এফবিসিসিআই তাদের প্রতিনিধিদের সাথে আমাদের এনবিআর এর নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছেন তাদের সাথে কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে দোকান মালিক সমিতির পক্ষ থেকে মানে এক ধরনের দাবি আছে যে প্যাকেজ ভ্যাটটা যেন নতুন আইন আমরা যেটা জারি করতে যাচ্ছি 2017 জুলাই থেকে, সেখানেও যেন এটা মানে জারি থাকে। তো এটা কতখানি মানে আলটিমেটলি এই দাবিটা টিকবে আমি নিশ্চিত না, তবে এটা আলোচনা পর্যায়ে আছে, কোনো কংক্রিট সিদ্ধান্ত এখনো হয়নি। জনাব আবুল কাশেম, আপনার কাছে জানতে চাইব যে প্যাকেজ ভ্যাট কত টাকা হলে ছোট ব্যবসায়ীদের জন্য সেটি যুক্তিগ্রাহ্য হবে বলে আপনার কাছে মনে হয়? জনাব আবুল কাশেম। সর্বপ্রথম আমি চিরো মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্ষুদ্র খুচরা দোকান মালিকদের প্রতিনিধি হিসেবে আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মনে করি যে প্যাকেজ ভ্যাট যে 14,000 টাকা স্থলে বিগত বৎসরের হঠাৎ করে 1,88,000 টাকা, এটা অযৌক্তিক হয়েছে। এটা যৌক্তিক পর্যায়ে অবশ্যই আনতে হবে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, ক্ষুদ্র এবং কম্পোজিট ব্যবসায়ী, তাদেরকে ভ্যাটের আওতামুক্ত রাখতে হবে। এই জন্য ক্যাটাগরি করতে হবে। ক্যাটাগরি অনুযায়ী বড় বড় শপিং মল যেগুলো আছে সেগুলোর থেকে ন্যায়সঙ্গত ভ্যাট আদায় করা হলে, ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত করলে আমরা ব্যবসায়ীরা উপকৃত হব। আমরা খুব আপনার কথাটি খুবই যৌক্তিক, কিন্তু আমরা খুব সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাইবো যে মাত্র 13.5% ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী আসলে ভ্যাট দিচ্ছেন, বাকিরা দিচ্ছেন না। এর কারণ কি বলে আপনি মনে করেন? 14,000 টাকার সময়ও আসলে 13.5%ই ভ্যাট দিয়েছেন। এখানে আমি মনে করি যারা ভ্যাট দেওয়ার উপযুক্ত তাদের অবশ্যই ভ্যাট দেওয়া উচিত। আমরা সরকারকে সহযোগিতা করি উক্ত বিষয়ে, এবং যারা ভ্যাটের দেওয়ার অনুপযুক্ত, যাদের সচ্ছলতা নাই ভ্যাট দেওয়ার, তাদেরকে ভ্যাটের আওতামুক্ত রাখতে হবে। এবং ভ্যাটের আওতা বাড়ানোর জন্য সরকারকে আমি মনে করি যে সমস্ত বড় বড় শপিং মল আছে সেই শপিং মলগুলো থেকে সঠিকভাবে ভ্যাটটা আদায় করলে এর সম্পৃক্ততা এবং ভ্যাটের আওতা বাড়বে। জনাব আবুল কাশেম, আপনাকে ধন্যবাদ। জনাব সৈয়দ মুশফিকুর রহমান, আপনাকে জানতে চাইবো যে এই যে ক্যাটাগরি করার কথা আসলে ব্যবসায়ীরা বিভিন্ন সময় থেকে বলে আসছেন, সেটি করতে কোনো অসুবিধা আছে কিনা, সেটি করা হচ্ছে কিনা, এবং সেটির ব্যাপারে আপনি একটু মন্তব্য শুনতে চাইবো। জনাব সৈয়দ মুশফিকুর রহমান। আচ্ছা, আমাদের এখানে যে সমস্যা সেটা হচ্ছে যে ভ্যাটটা কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স মিনস এটা আপনি ভোক্তা হিসেবে কিন্তু মানে টাকাটা জমা দিচ্ছি। এখানে ব্যবসায়ীদের তরফ থেকে কিন্তু একটাই কাজ, সেটা হচ্ছে টাকাটা আমার কাছ থেকে বা আপনার কাছ থেকে নিয়ে মাস শেষে ট্রেজারিতে জমা করা। সেখানে এইটা তার আয় ব্যয়ের হিসাবের মধ্যে আসবে না, তার কোনো খরচের মধ্যে আসছে না, কিন্তু কোনো একটা বিচিত্র কারণে তারা এটাকে অ্যাকাউন্টিংয়ের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করেন। এটা কিন্তু মানে যার জন্য এখানে কোনো ক্লাসিফিকেশন আসলে সুযোগ নাই। আমরা ইম্পোর্ট থেকে রিটেল পর্যন্ত, ইম্পোর্ট, হোলসেল, ম্যানুফ্যাকচারিং, হোলসেল এবং রিটেল, এই 4টা স্টেজে কিন্তু আমরা নতুন আইনের চেষ্টা করছি ফ্ল্যাট 15% অ্যাপ্লাই করতে। আপনার একটা ধারণা দেই যে আমাদের হোলসেল রিটেল যে ট্রেডটা হয় এখান থেকে যদি আমরা সঠিক ভ্যাট পাই, তা আমাদের প্রায় 28,000 কোটি টাকা ভ্যাট আসার কথা, কিন্তু সেখানে আমরা 20 কোটি টাকাও পাই কিনা আপনারা নিজেরাই জানেন। তো এই যে এত বড় একটা মানে অংশ ভ্যাটের আওতার বাইরে আছে, আমরা এই প্যাকেজ ভ্যাটের নামে যাদেরকে আমরা এই আদায়টা করি, এই মূলত এই টাকাটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই জনগণ দিচ্ছে, কিন্তু সরকার পাচ্ছে না।
জনাব সৈয়দ মুশফিকুর রহমান, আমার সাথে একজন মুদি দোকানির কথা হচ্ছিল, তার কাছে যে তথ্য আছে সেই তথ্য হচ্ছে এরকম যে তাকেও কি আসলে এই প্যাকেজ ভ্যাটের আওতায় 28,000 টাকা প্রতি মাসে দিতে হবে কিনা, সে প্রতি বছর দিতে হবে কিনা, এবং সেটি সে কিভাবে দিবে? না, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আপনার যদি মাসে 2.5 লক্ষ টাকা বিক্রি পর্যন্ত হয়, আপনার তো কোনো ট্যাক্সই দিতে হবে না। আমরা প্যাকেজ ভ্যাট নতুন আইনে যেটা করছি যে 30 লক্ষ টাকা বছরে, তার মানে মাসে 2.5 লক্ষ টাকা যার বিক্রি, তাকে তো কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এরপর থেকে আমরা বলছি যে 80 লক্ষ টাকা পর্যন্ত আমরা 3% হারে টার্নওভার ট্যাক্স নিব। কিন্তু এখন যারা প্যাকেজ ভ্যাট দিচ্ছেন তাদের তো মানে নতুন আইনে কোনো প্যাকেজ ভ্যাটের তাদের কোনো ট্যাক্সই আসবে না। কিন্তু একজন মুদি দোকানি তো দিনে 10,000 টাকা বিক্রি করতেই পারেন, কারণ চালের তো অনেক দাম। চালের উপরে তো ধরেন ট্যাক্সই নাই, মানে একজন মুদি দোকানদারের কাছে এই প্রশ্ন যে তাকে আসলে প্যাকেজ ভ্যাটের আওতায় প্যাকেজ ভ্যাট দিতে হবে কিনা, মানে দিতে হবে না। যদি উনি এক্সাম্পটেড আইটেম বিক্রি করেন, সেটা যদি 1 কোটি টাকারও বিক্রি করেন, তার উপরে কোনো ভ্যাট নাই। এখন আপনি গ্রসারি, মানে আমরা যে গ্রসারি আইটেম বলি বা মানে আমাদের কিচেন মার্কেট বলি, সেখান থেকে কেনাকাটা তো মানে ওগুলি তো উপরে কোনো ভ্যাট নাই। আপনি সবজি কিনবেন বা গোশত কিনবেন, ওটার উপরে তো কোনো ভ্যাট নাই। না, মুদি দোকানের মধ্যে অনেক ধরনের জিনিস থাকে, বিস্কিট টিস্কিটও থাকে। হ্যাঁ, বিস্কিট এখন সে যদি ওরকম মানে বড় স্কেলে বিক্রি করে, আপনি চিন্তা করেন 2.5 লক্ষ টাকার মাসের সেল, 10,000 তাকে তো মানে তাহলে তাকে তো ট্যাক্সের আওতায় 100 মানে আসতেই হবে। 10,000 টাকা অবশ্য নানা ধরনের প্রশ্ন জন্ম দিয়েছে। যাই হোক, জনাব সৈয়দ মুশফিকুর রহমান, জনাব আবুল কাশেম, আপনাদের অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায় মুফতি আনোয়ার সহ 3 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন প্রত্যক্ষদর্শী ঘটনার জনাব মুহিবুর রহমান সিলেট থেকে। জনাব মুহিবুর রহমান, আপনি তো প্রত্যক্ষদর্শী ছিলেন, আহত হয়েছিলেন ওই ঘটনায়, আপনি কি মনে করছেন যে বিচার যথাযথ হয়েছে? যে আমি মনে করি যে বিচার যথাযথ হয়েছে। বিচার যথাযথ হয়েছে বলে আপনি মনে করেন? আপনারা যারা নিহত হয়েছিলেন তার পরিবার এবং যারা আপনারা আহত হয়েছিলেন, তারা পরবর্তী সময় সরকার থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা পেয়েছিলেন কিনা? আমি কোনো আর্থিক সহায়তা পাই নাই, তবে অনেকে শুনেছি যে অন্যান্য ঘটনায় কিছু আর্থিক সহায়তা পেয়েছেন। মামলা চলাকালে আপনি কি মামলার সাক্ষীদের সম্পর্কে জানেন কিনা, যে সাক্ষীদের কোনো হুমকির শিকার হতে হয়েছিল কিনা? সাক্ষীদের কোনো হুমকি হয় নাই, আমিও সাক্ষী ছিলাম, প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে আমিও সাক্ষী দিয়েছি। আপনি সাক্ষ্য দেওয়ার সময় কি আপনার সাক্ষ্যতে এটা এসছে যে মুফতি হান্নান এই ঘটনার সাথে জড়িত ছিলেন প্রত্যক্ষভাবে? না, এগুলা তো আমি দেখি নাই। আমি ঘটনায় যখন গিয়েছিলাম, আমি একটু বলতে চাই যে আমি স্থানীয় একটি পত্রিকায় তখন আমি সাংবাদিক হিসাবে নিয়োজিত ছিলাম। সিলেটের প্রাচীনতম পত্রিকা দৈনিক যুগবরীতে সিনিয়র রিপোর্টার হিসাবে। ওই দিন আমি নিউজ কাভারেজের জন্য সেখানে গিয়েছিলাম। গিয়ে প্রথমে আমরা যখন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে আসলেন, আসার পরে তিনি প্রথমে দরগায় গিয়েছেন, যাওয়ার পরে তাকে আমরা রিসিভ করেছি, করে তাকে আমরা প্রথমে নিয়ে যাই মাজারে, হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছি। এরপরে আমরা জেনারেল উসমানীর মাজার দেখিয়েছি। এরপরে তিনি জুমার নামাজ আদায় করেন হযরত শাহজালাল মসজিদে। একসাথে আমরা নামাজ পড়েছি। নামাজ পড়ার পরে উনি যখন নামাজ আদায় করে বের হওয়ার পথে মানুষ লাইন বেঁধে ওনার সাথে করমর্দন করেছে। আমরা ওনাকে নিয়ে আসার পরে হঠাৎ একটা বিকট শব্দ হলো, হয়ে আমরাও পড়ে গেলাম। আমিও তখন প্রত্যক্ষ আহত হয়েছি। আহত হওয়ার পরে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর লোক হাসপাতালে নিয়ে গেছে, আমরা বলতে পারি না। সেখানে আমি 18 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। অনেক দিন চিকিৎসা হয়েছে। চিকিৎসা হওয়ার পরে এখন আমি আমার পায়ে আটকে এখন আমার স্প্রিন্টার আছে, এগুলা নিয়ে আমি কর্মজীবন আমার অতিবাহিত করেছি। জনাব মুহিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছিল। আজকে রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।